আমাদের আজকের গল্প ক্রুসেড সিরিজের গাজী সালাউদ্দিনের দুঃসাহসিক অভিযান। লিখেছেন আসাদ বিন হাফিজ। ক্রুসেডের ইতিহাস অনেক দীর্ঘ। ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চক্রান্তে মেতে উঠল খ্রিস্টানরা। একে একে লোমহর্ষক অসংখ্য সংঘাত ও সংঘর্ষে পরাজিত হয়ে বেছে নিল ষড়যন্ত্রের পথ। মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিল গুপ্তচর বাহিনী, ছড়িয়ে দিল মদ ও নেশাদ্রব্য, ঝাঁকে ঝাঁকে পাঠালো প্রশিক্ষণপ্রাপ্ত সুন্দরী গোয়েন্দা, বড় বড় সেনা অফিসার এবং আমির ওমরাদের হারেমগুলোতে ওদের ঢুকিয়ে দিল নানা কৌশলে। ভাসমান পতিতা ছড়িয়ে দিল সর্বত্র, মদ, জুয়া আর বেহায়াপনার স্রোত বয়ে দিল শহরগুলোতে। একদিকে সশস্ত্র লড়াই, অন্যদিকে কুটিল সাংস্কৃতিক হামলা। এই দুইয়ের মোকাবেলায় রুখে দাঁড়ালো মুসলিম বীর শ্রেষ্ঠরা। তারা মোকাবেলা করলো এমন সব অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ঘটনার মানুষের কল্পনাকেও যা হার মানায়। আজ মুসলিম বিশ্বকে সমূহ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আপনাকে জানতে হবে তার স্বরূপ, আর এই স্বরূপ জানতে হলে এই সিরিজের বইগুলো আপনাকে পড়তেই হবে। তাই শুরু করছি ক্রুসেড সিরিজের গাজী সালাউদ্দিনের দুঃসাহসিক অভিযান পার্ট 3। তারা জানতো তিনি কেমন প্রকৃতির মানুষ। তিনি নির্দেশ দিয়েছিলেন নাচ গানের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের 100 বেত্রাঘাত করা হবে। সমস্যায় পড়ল রক্ষী কমান্ডার। তবু ভয়ে ভয়ে সালাউদ্দিন আইয়ুবীর তাঁবুতে প্রবেশ করে কম্পিত কণ্ঠে বলল, বাইরে এক নর্তকী দাঁড়িয়ে আছে, আপনি নাকি তাকে দেখেছেন? হ্যাঁ, ওকে ভেতরে পাঠিয়ে দাও। কমান্ডার বেরিয়ে গেল। তাঁবুতে প্রবেশ করল জুলি। রক্ষীদের ধারণা ছিল গভর্নর তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাঁবু থেকে বের করে দেবেন। আইয়ুবীর বজ্র হুঙ্কার শোনার জন্য ওরা কান পেতে রইল, কিন্তু এমন কিছুই ঘটল না। রাত এগিয়ে যাচ্ছে, তাঁবুর ভেতর শোনা যাচ্ছে অনুচ্চ কণ্ঠের আওয়াজ। কমান্ডার সীমাহীন উদ্বেগ নিয়ে বাইরে পায়চারি করতে লাগলো। এক রক্ষী বলল, বাজে মেয়েদের সাথে সম্পর্ক রাখা নিষেধ শুধু আমাদের জন্য? হ্যাঁ, আর অন্যজন বলল, অধীনস্থ আর প্রজাদের জন্যই শুধু আইনের কড়াকড়ি, গভর্নরকে তো আর বেদ মারা যাবে না। রাজা বাদশাদের কাজে এমন। কমান্ডারের কণ্ঠে ঝাঁজ। হয়তো তিনি মদও পান করেন। উপরের গাম্ভীর্য কেবল আমাদের প্রভাবিত করার জন্য। একটিমাত্র ঘটনায় সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে ওদের এতদিনকার সকল ধারণা নিঃশেষ হয়ে গেল। ওদের চোখের সামনে ভেসে উঠল এক বিলাসপ্রিয় চরিত্রহীন রাজকুমারের ছবি। নাজির খুশির অন্ত নেই। সালাউদ্দিন টোপ গিলেছে। তাকে সন্তুষ্ট করার অস্থিরতায় আজ সে মদ পর্যন্ত স্পর্শ করেনি। হৃদয় ভরা আনন্দ নিয়ে অ্যাড্রস সহ তাঁবুতে ঝিমোচ্ছিল সে। অ্যাড্রস বলল, ও অনেকক্ষণ হয়ে গেছে। সম্ভবত আমাদের নিক্ষিপ্ত তীর সালাউদ্দিনের হৃৎপিণ্ডে বেঁধে গেছে। আমার নিক্ষিপ্ত তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, অট্টহাসিতে ফেটে বলল নাজি। তীরের নিশানা ভুল হলে এতক্ষণে ও ফিরে আসতো। তুমি ঠিকই বলছো। জুলি মানুষরূপী এক জাদুকন্যা, নয়তো সালাউদ্দিনের মতো পাথর গলাতে পারতো না। আমি যে ট্রেনিং তাকে দিয়েছি, ঘাতক দল তা কল্পনাও করতে পারবে না। সালাউদ্দিনকে এখন শুধু মদ খাওয়ানোটা বাকি। বাইরে কারো পদশব্দে নাজি তড়াক করে লাফিয়ে উঠল। তাঁবুর পর্দা তুলে বাইরে তাকালো। না, জুলি নয়, একজন সৈনিক যাচ্ছে। নাজি দৃষ্টি ছুড়ল আইয়ুবীর তাঁবুর দিকে। বাইরে রক্ষীরা টহল দিচ্ছে। ফিরে এসে অ্যাড্রসকে বলল, এবার আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমার জুলি পাথর ভেঙেছে। রাতের শেষ প্রহর। সালাউদ্দিন আইয়ুবীর তাঁবু থেকে বেরিয়ে এলো জুলি। নাজির তাঁবুর দিকে না গিয়ে হাঁটা দিল অন্যদিকে। পথে আপাদ মস্তক ঢাকা একজন লোক দাঁড়িয়ে। লোকটি জুলিকে ইশারায় কাছে ডাকলো। এগিয়ে গেল জুলি। লোকটি তাকে অন্য এক তাঁবুতে নিয়ে গেল। অনেকক্ষণ পর নাজির তাঁবুর দিকে হাঁটা দিল ও।
নাজির চোখে ঘুম নেই। ও একবার তাঁবুর ভেতর ঢুকছিল, আবার বেরিয়ে আসছিল অস্থিরভাবে। কখনো হৃদয়ে তোলপাড় করা আনন্দ দিয়ে তাকাচ্ছিল আইয়ুবের তাঁবুর দিকে। আকাশের উদার বিস্তার থেকে সালাউদ্দিনকে তার পায়ের কাছে নামিয়ে এনেছে জুলি। অ্যাড্রোস, রাত তো শেষ হয়ে এলো, এখনো যে ও ফিরল না। ও আর কখনো ফিরে আসবে না। গভর্নর তাকে সাথে নিয়ে যাবে। কোনো রাজপুত্র এমন হীরের টুকরো ফেলে দিতে পারে না। এদিকটা ভেবেছ কখনো? না তো, এদিকটা চিন্তাও করিনি। গভর্নর তাকে বিয়েও তো করে নিতে পারেন। তাহলে মেয়েটা আমাদের কোনো কাজে আসবে না। ও যথেষ্ট সতর্ক। তবুও এক নর্তকীকে কদ্দূর বিশ্বাস করা যায়? নিজে অভিজ্ঞ পেশাদার নাচিয়ে মাও বাইজি ছিল। অবশ্যই সে আমাদের ধোঁকা দিতে পারে। গভীর চিন্তায় ডুবে গেল ওরা। তাঁবুতে ঢুকলো জুলি, হেসে বলল, এবার আমাকে আমার দেহের ওজন পরিমাণ স্বর্ণ দিন। কি হয়েছে আগে বলবে তো? নাজির কণ্ঠে অস্থিরতা। আপনি যা চাইছিলেন তাই। আপনাকে কে বলল সালাউদ্দিন পাথর? খোদার ভয়ে ভীত এক অনড় মুমিন। মাটিতে পা ঠুকে বলল জুলি, সে মরুভূমির বালুর চাইতেও বেশি অসহায়। সামান্য বাতাসই তাকে উড়িয়ে নেওয়ার জন্য যথেষ্ট। তোমার রূপের জৌলুস আর কণ্ঠের মধু তাকে উতলা করে দিয়েছে, অ্যাড্রোস বলল। নয়তো হারামিটা এক দুর্গম পাথরের পর্বত। পাথরের পর্বত ছিল, এখন বালিয়াড়িও নয়। আমার ব্যাপারে কোনো কথা হয়েছে? নাজির প্রশ্ন। হ্যাঁ, জিজ্ঞেস করলো নাজি লোকটা কেমন। আমি বলেছি মিশরে আপনার বিশ্বস্ত এবং অনুগত কেউ থাকলে একমাত্র নাজিই রয়েছে। আমার সাথে পরিচয় কিভাবে জানতে চাইনি? চেয়েছে। বলেছি তিনি আমার পিতার অন্তরঙ্গ বন্ধু। আমাদের বাড়ি গিয়ে আব্বাকে বললেন আমি সালাউদ্দিনের নপর। তিনি যদি আমায় সাগরে ঝাঁপ দিতে বলেন তাও আমি দিব। বাবা, বেশ বলেছ। আমার কথা শুনে তিনি বললেন, তুমি তো ভদ্রগড়ের এক সম্ভ্রমশীলা তরুণী। আমি তাকে বললাম, অন্যের কাছে আমি যাই হই, আপনার কাছে আমি নগণ্য এক দাসী মাত্র। আপনার ইশারাই আমার জন্য নির্দেশ। তারপর আমার এই কথায় প্রভাবিত হয়ে তিনি বললেন, তুমি খুব ভালো মেয়ে। আরে এত দূরে কেন, আর একটু কাছে এসে বসো। আমি খুব লজ্জিতভাবে জড়তা ও দ্বিধার ভাব নিয়ে তার পাশে গিয়ে বসলাম। আগে তিনি পাথর থাকলেও আমার দেহের স্পর্শে বলা যায় মোমের মতো গলে গেছেন। বিদায়ের সময় আমার কাছে ক্ষমা চেয়ে বললেন, জীবনে এই প্রথম পাপ করেছি। আমি বললাম, আপনি কোনো পাপ করেননি, প্রতারণা বা জোরাজোরিও করেননি, অন্যান্য শাসকদের মতো জোর করেও ধরে আনেননি। আমি স্বেচ্ছায় এসেছি। আপনার অনুমতি পেলে আবারও আসব, বারবার আসব। নিজের নগ্ন দেহের মতো অনেক নগ্ন মিথ্যা অবলীলায় বলে গেল জুলি। আনন্দে আতিশার্যে জুলিকে জড়িয়ে ধরল নাজি। অ্যাড্রোজ দুজনকে ধন্যবাদ জানিয়ে তাঁবু থেকে বেরিয়ে গেল। রহস্য ঘেরা মরু রাতের জটর থেকে জন্ম নিল একটি প্রভাত, তবে অন্য প্রভাতের চেয়ে ভিন্ন। এ ভোরের আলো মরু রাতের আধার বুকে এমন এক নিগূঢ় তথ্য লুকিয়ে রাখল যার মূল্য সমগ্র মুসলিম বিশ্বে সমান। গত রাতে ঘটে যাওয়া রহস্যের দুটি দিক ছিল। একটি জানত নাজি এবং অ্যাড্রোস, দ্বিতীয়টি আইয়ুবীর দেহরক্ষীরা। আর দুটি দিকই জানতেন আলী বিন সুফিয়ান, আইয়ুবী এবং জুলি। সালাউদ্দিন এবং তার সঙ্গীদের অত্যন্ত জাঁকজমকের সাথে বিদায় দিয়েছিল নাজি। দুই সারিতে দাঁড়িয়েছিল সুদানি ফৌজ। সালাউদ্দিন আইয়ুবী জিন্দাবাদ এর ধ্বনিতে কম্পিত হলো আকাশ বাতাস, কিন্তু আইয়ুবী মৃদু হাসি বা হাত নেড়ে এই অভিবাদনের কোনো জবাব দিলেন না। নাজির সাথে হাত মিলিয়ে দ্রুত ঘোড়ায় চেপে বসলেন তিনি। তাকে অনুসরণ করল অন্য সঙ্গীরা। অফিসে গিয়ে আলী এবং একজন সহকারী নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দিলেন তিনি। দিন কাটলেন রুদ্ধদ্বার কক্ষে।
সূর্য ডুবে গেল, রাতের অন্ধকার গ্রাস করল পৃথিবী, কিন্তু তিনি রুদ্ধদ্বার কক্ষের দরজা খুললেন না। কক্ষে খাবার বা পানি দেওয়ার সুযোগ দিলেন না কাউকে। অনেক রাতে তিনজন কক্ষ থেকে বেরিয়ে নিজ নিজ ঘরের দিকে হেঁটে দিলেন। আলী বিন সুফিয়ান একা হতেই কমান্ডার তার সামনে গিয়ে দাঁড়ালো। জনাব, অভিমানে ভরা কমান্ডারের কণ্ঠ। নির্দেশ পালন করা এবং মুখ বদ্ধ রাখা আমাদের দায়িত্ব, কিন্তু আমার সিপাহীদের মধ্যে অসন্তুষ্টি আর নৈরাশ্য ছড়িয়ে পড়েছে। আমারও একই অবস্থা। কেন, কি হয়েছে? রক্ষীরা বলছে সুদানি বাহিনীর জন্য মদ বৈধ হলে আমরা কি অপরাধ করেছি। আমার অনুযোগকে অপরাধ মনে করলে যে কোনো শাস্তি মাথা পেতে গ্রহণ করব। গভর্নরকে আমরা একজন সৎ, চরিত্রবান এবং খোদাভীরু লোক বলে জানি। হাসি মুখে জীবন বিলিয়ে দিতে পারে তার সামান্য ইশারায়, কিন্তু গত রাতে তার তাঁবুতে এক নর্তকী প্রবেশ করেছিল। এই তো। কমান্ডারের মুখের কথা টেনে নিলেন গোয়েন্দা প্রধান। না, তুমি কোনো অপরাধ করনি। রাজা করুক আর প্রজা করুক, পাপ সে পাপই। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, গভর্নরের সাথে নর্তকীর গোপন সাক্ষাতের মধ্যে পাপের কোনো সম্পর্ক ছিল না। তাদের মধ্যে কি কথা হয়েছে এই মুহূর্তে বলা যাবে না। কয়েকটা দিন যাক, সব নিজেরাই বুঝতে পারবে। কমান্ডারের কাঁধে হাত রেখে তিনি আবার বললেন, আমার কথাগুলো মন দিয়ে শোনো আমির বিন সালেহ। তুমি অভিজ্ঞ সৈনিক, ভালো করেই জানো ফৌজ এবং ফৌজি কর্মকর্তাদের এমন কিছু গোপন ব্যাপার থাকে যার গোপনীয়তা রক্ষা করা সকলের কর্তব্য। নর্তকী আইয়ুবের তাঁবুতে গিয়েছিল, তাও এক গোপন ব্যাপার। কাউকে সন্দেহের মধ্যে রেখো না, কারো সামনে ভুলেও প্রকাশ করো না সে রাতে কী ঘটেছিল। আলীর ব্যক্তিত্ব সম্বন্ধে কমান্ডার অবহিত ছিল। সে নিশ্চিত হয়ে গেল, সন্দেহের অবসান ঘটল সেপাইদেরও। দুপুরের খানা খাচ্ছিলেন সুলতান সালাউদ্দিন আইবি। তাকে নজির আগমনের সংবাদ দেওয়া হলো। খাওয়া শেষে তিনি তাকে ডেকে পাঠালেন। নাজির চেহারায় শঙ্কা এবং ক্রোধের অভিব্যক্তি। কম্পিত কণ্ঠে সে বলল, মহামান্য আমির, 50,000 সুদানি ফৌজকে সদ্য প্রস্তুতকৃত ফৌজের সাথে একীভূত করার নির্দেশ কি আপনি দিয়েছেন? হ্যাঁ, অনেক চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আরও সিদ্ধান্ত নিয়েছি, মিশরের সেনাবাহিনীতে শতকরা 10 জন থাকবে সুদানি সৈন্য। আপনাকে হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। এখন থেকে আপনি আর সুদানি বাহিনীর প্রধান নন। মহামান্য আমির, এ আমার কোন অপরাধের শাস্তি? সেনাবাহিনীর সামগ্রিক স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সৈনিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কারণে হেডকোয়ার্টার আপনার সেবা নিতে চাচ্ছে। এ তো আপনার জন্য খুশির খবর। কেবল একটা বাহিনী নয়, আপনি কি চান না আপনার অভিজ্ঞতা থেকে উপকৃত হোক আমাদের সকল সৈনিক? আমির, আমার আশঙ্কা হচ্ছে সম্ভবত আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। আপনার মহান ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তা দিয়ে একটু যাচাই বাছাই করবেন। আমার মনে হয় কেন্দ্রে আমার কোনো শত্রু রয়েছে। দেখুন, সেনাবাহিনী এবং প্রশাসনের ভুল বোঝাবুঝি দূর করার জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে। অফিসার হোক কি সাধারণ সেপাই, এখন থেকে সকলের জন্য মদ নিষিদ্ধ। কোনো অনুষ্ঠানে নাচ গান চলবে না। কিন্তু মাননীয় আমির, আমি তো হুজুরের অনুমতি নিয়েই সব কিছু করেছিলাম। আপনি যাদেরকে মুসলিম মিল্লাতের সেনাবাহিনী বলছেন, তাদের আসল চরিত্র দেখার জন্য নাচ গানের অনুমতি আমি দিয়েছিলাম। 50,000 সৈনিককে তো চাকরিচ্যুত করতে পারছি না। এই জন্য মিশরের ফৌজের সাথে একীভূত করে ওদের সংশোধন করতে চাচ্ছি। মনে রাখবেন, আমরা কেউ সুদানি, মিশরি বা সিরীয় নই। আমরা সবাই মুসলমান। আমাদের ধর্ম এক, পতাকাও এক। আমাদের ধর্ম এক, পতাকাও এক। আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা কি একবারও ভেবেছেন? দেখুন, এই সিদ্ধান্ত আপনার মনপুত না হলে আপনি সেনাবাহিনী থেকে ইস্তফা দিতে পারেন। আপনার উপর আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। মহামান্য আমির, এ অন্যায়, এই জুলুম। কোনটা অন্যায় আর কোনটা জুলুম তা বোঝার সাধ্য কি আপনার আছে? নিজের অতীত একটু নিজেই তলিয়ে দেখুন গিয়ে। আমার মুখে শোনার প্রয়োজন হবে না। মহামান্য আমির, এই সিদ্ধান্ত আরেকবার একটু বিবেচনার জন্য অনুরোধ করছি।
অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ফিরে গিয়ে সব কিছু প্রস্তুত করুন। কোনো রকম হঠকারিতার আশ্রয় নেবেন না। মনে রাখবেন, আমার সহকারীর কাছে 7 দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে। নাজি আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখ খোলার আগেই কক্ষ থেকে বেরিয়ে গেলেন সালাউদ্দিন আইবি। জুলি গভর্নরের তাঁবুতে রাত কাটিয়েছে। নাজির গোপন হারেমেও এই সংবাদ পৌঁছে গিয়েছিল। ও এসেছে এই সেদিন, অথচ নাজি প্রথম দিন থেকেই অন্য সবার চাইতে ওকে বেশি ভালোবাসে। এক মুহূর্তের জন্য অন্য নর্তকীদের কক্ষে তাকে যেতে দেওয়া হয়নি। জুলির জন্য ছিল আলাদা কক্ষ। নর্তকীরা প্রতিহিংসার আগুনে পুড়তে লাগলো। সালাউদ্দিন আইয়ুবীকে ফাঁসানোর জন্য জুলিকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ওরা তা জানতো না। ওদের ধারণা জুলি নাজিকে এককভাবে দখল করে নিয়েছে। নর্তকীর দুজনের প্রতিহিংসা চরমে পৌঁছলে ওরা জুলিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। গভর্নরের তাঁবুতে জুলির রাত কাটানোর সংবাদে ওরা আরও পাগল হয়ে উঠল। কিভাবে তাকে হত্যা করা যায় ভাবতে গিয়ে ওদের মাথায় দুটি চিন্তা আসে। এক, তাকে বিষ প্রয়োগ করা যায়। দ্বিতীয়ত, ভাড়াটে খুনি দিয়েও খুন করানো যায়। কিন্তু বাস্তবে দুটোর একটাও তাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ জুলির খাওয়া দাওয়া সব কিছু ছিল ওদের থেকে আলাদা। অন্যদিকে প্রহরী ছাড়া সে তার রুম থেকে বেরই হতো না। ওরা হারেমের এক চতুরবাদীকে হাত করল। জুলিকে শেষ করতে পারলে প্রচুর ধন সম্পদ দেওয়ার লোভ দেখালো তাকে। চাকরানিটা ছিল লোভী এবং জঘন্য প্রকৃতির। হ্যারেমের অসংখ্য অপকর্মের হোতা ছিল সে। প্রস্তাব শুনে সে বলল, মুনিবের কক্ষে গিয়ে ওকে বিষ খাওয়ানো সম্ভব নয়। সুযোগ মতো খঞ্জর ব্যবহার করা যেতে পারে, তবে এই জন্য কিছু সময়ের প্রয়োজন। কতদিন সময় প্রয়োজন তোমার? জুলির তৎপরতার উপর নজর রাখতে হবে। হয়তো শীঘ্রই সুযোগ এসে যাবে, কিন্তু তাড়াতাড়ি যদি সুযোগ না আসে তাহলে ঘাতক দলের সহযোগিতা নিতে হবে। তবে ওরা এই জন্য অনেক টাকা দাবি করবে। যত টাকা লাগে দেব, তবে আমরা চাই কাজটা তুমি তাড়াতাড়ি শেষ করো, বলল নর্তকীরা। ক্রোধে উন্মুক্ত প্রায় নাজি কামরায় পায়চারি করছিল। জুলি তাকে শান্ত করার অনেক চেষ্টা করেছে। নাজির রাগ কমেনি। আমাকে তার কাছে যেতে দিন, এ নিয়ে চতুর্থবারের মতো বলল জুলি। আমি তাকে সোজা পথে নিয়ে আসব। কোনো লাভ নেই, বেটা কামবক্ত হুকুম দিয়ে ফেলেছে। বাস্তবায়নও শুরু হয়ে গেছে। আমার আর কিছুই রইল না। তোমার জাদু ওকে ধরেনি। আমার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে জানি। ওরা আমার উন্নতি সইতে পারছে না। আমি হতাম গভর্নর, একজন সাধারণ সেনাপতি হয়ে সব শাসকদের শাসন করেছি আমি, আর এখন আমি একজন সামান্য কমান্ডারও নই। নাজি প্রহরীকে ডেকে বলল, জলদি অ্যাড্রেসকে আসতে বলো। অ্যাড্রেস এলে দুজন নতুন নির্দেশনামার ব্যাপারে আলাপ করলো। অ্যাড্রেসের কাছে এ খবর নতুন না হলেও সালাউদ্দিন আইবির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এই ব্যাপারে অ্যাড্রেস কোনো পরামর্শ দিতে পারল না। নাজি বলল, কি করব আমি ভেবে রেখেছি। কি ভেবেছেন? বিদ্রোহ করব। হতবম্বের মতো তাকিয়ে রইল অ্যাড্রেস। কি ব্যাপার? হতবাক হয়ে গেছো মনে হচ্ছে। বলো তো, 50,000 সুদানি ফৌজ আমাদের পক্ষে থাকবে না সালাউদ্দিনের পক্ষে? আমি ওদেরকে বিদ্রোহের জন্য উস্কানি দিয়ে বলবো মিশর তোমাদের, কিন্তু তোমরা এখন হবে ওদের দাসদাসী। দীর্ঘশ্বাস টেনে অ্যাড্রেস বলল, এই নিয়ে কখনো ভাবিনি। চোখের পলকেই তো বিদ্রোহ ঘটানো যায়, কিন্তু মিশরের নতুন ফৌজ আধুনিক অস্ত্রে সজ্জিত এবং যথেষ্ট শক্তিশালী। ইচ্ছে করলেই ওরা বিদ্রোহ দমন করতে পারবে। সরকারের সাথে সংঘর্ষে যাওয়ার আগে সব দিক ভেবে দেখা উচিত। ভাবাবের কাজ শেষ। আমি খ্রিস্টান সম্রাটদেরকে সাহায্যের জন্য ডাকবো। দূর তৈরি করো, অনেক দূর যেতে হবে ওদের। এবার মন দিয়ে আমার পরিকল্পনার কথা শুনো। জুলি, তুমি নিজের ঘরে যাও। জুলি ফিরে গেল নিজের কক্ষে। সারা রাত দুজন দরজা বন্ধ করে বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করল। দুই ফৌজ একীবোধ করার জন্য আইবি 7 দিন সময় দিয়েছিলেন। কাগজপত্র তৈরি হতে লাগলো। পূর্ণ সহযোগিতা করছিল নাজি। 4 দিন পার হয়ে গেছে। এর মধ্যে
গভর্নরের সাথে আরও একবার দেখা করেছিল নাজি, কিন্তু কোনো অনুযোগ করেনি। কাজের বিস্তারিত রিপোর্ট দিয়ে আইবিকে আশ্বস্ত করেছিল। গভর্নরের সহকারীও তাকে আশাব্যঞ্জক সংবাদ দিচ্ছিল, কিন্তু আলী বিন সুফিয়ানের দেওয়া তথ্য ছিল উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হলো, সুদানি সৈন্যদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। গুজব ছড়ানো হচ্ছে মিশরের সেনাবাহিনীর সাথে একত্রিত করে সুদানি সৈন্যদেরকে তাদের দাস দাসীতে রূপান্তর করা হবে। যুদ্ধলব্ধ সম্পদে সুদানিদের কোনো অংশ থাকবে না, বিশেষ করে কাউকে মদ পানের অনুমতি দেওয়া হবে না। রিপোর্ট শুনে সালাউদ্দিন আইবি বললেন, অনেক দিনের বদ অভ্যাস। আমার এসব নীতি ওদের পছন্দ না হওয়ারই কথা, তবে আমার দৃঢ় বিশ্বাস নতুন পরিবেশে এলে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ওই মেয়েটার সাথে আর দেখা হয়েছে আলী? না, দেখা করা সম্ভব হচ্ছে না। আমার পাঠানো লোকটাকে নাজি আটকে রেখেছে। দিন পেরিয়ে কালো ন্যাকা পরে প্রকৃতিতে নেমে এসেছে রাত। অ্যাড্রোসের সাথে রুদ্ধধার কক্ষে বসেছিল নাজি। জুলি তার নিজস্ব কামরায়। ঘোড়ার পায়ের শব্দ কানে এলো। পর্দা তুলে বাইরে তাকালো জুলি। দুজন ঘোড়সওয়ার। পোশাক আশাকে ব্যবসায়ী মনে হচ্ছে। ঘোড়া থেকে নেমে নাজির কক্ষের দিকে হাঁটা দিল ওরা। ওদের চাল চলন জুকির কাছে ব্যবসায়ীর মতো মনে হলো না। ততক্ষণে অ্যাড্রোস বেরিয়ে এসেছে। থমকে দাঁড়ালো আরোহী দুজন। সামরিক কাদায় স্যালুট করলো। অ্যাড্রোস ওদের পোশাক দেখে বলল, প্রমাণ দাও। ওরা পোশাকের নিচে লুকানো অস্ত্র বের করলো, ছোট তলোয়ার এবং খঞ্জর। ওদের ভেতর নিয়ে গেল অ্যাড্রোস। প্রহরী দাঁড়িয়ে রইল এক পাশে। গভীর চিন্তায় ডুবে গেল জুলি। কক্ষ থেকে বেরিয়ে নাজির কক্ষের দিকে হাঁটা দিল। পথ রোধ করে দাঁড়ালো প্রহরী। বলল, কারো ভেতর যাওয়ার অনুমতি নেই। সে বুঝে নিল কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটতে যাচ্ছে। 2-3 রাত আগের কথা মনে পড়ল তার। নাজি অ্যাড্রোসকে বলেছিল, আমি খ্রিস্টান শাসকদেরকে সাহায্যের জন্য ডাকবো। তুমি দুজন দূত তৈরি করো। নিঃশব্দেহে নিজের কক্ষে ফিরে এলো। নাজির খাস কামরার সাথে সংযুক্ত জুলির কক্ষের কপাট আটা। ও চুপি সারে দরজায় কান লাগিয়ে দাঁড়ালো। ওপাশের কক্ষে অস্ফুট শব্দ, কিছুই বোঝা যাচ্ছিল না। একটু পর বেশি এলো নাজির কণ্ঠ, পরিষ্কার জনবসতি থেকে দূরে থাকবে। ধরা পড়ার সম্ভাবনা দেখা দিলে এ চিঠি নষ্ট করে ফেলবে। পথে কেউ বাধার সৃষ্টি করলে হত্যা করবে নির্দয়ভাবে। 4 দিনের সফর 3 দিনে অতিক্রম করতে হবে। মনে রেখো, তোমাদের রোখ থাকবে উত্তর পূর্ব দিকে। নাজির কক্ষ থেকে সেই দুই ব্যক্তি বেরিয়ে এলো। বেরিয়ে এলো জুলিও। এদের বিদায় দিতে নাজি এবং অ্যাড্রোস আগেই বাইরে এসে দাঁড়িয়েছিল। লোক দুটো ঘোড়ায় চেপে দ্রুত অদৃশ্য হয়ে গেল। জুলির দিকে চোখ পড়তেই নাজি বলল, আমি বাইরে যাচ্ছি, তুমি গিয়ে বিশ্রাম করো। একা একা ভালো না লাগলে হারেমে ঘোরাফেরা করতে পারো। ঠিক আছে, জুলি বলল। ও এখানে আসার পর থেকে একবারের জন্য বেরোতে পারেনি। নাজি এবং অ্যাড্রোস চলে যেতেই ও নিজের কক্ষে ফিরে গাউন পরল। কোমরে একটা খঞ্জর গুজে হাঁটা দিল হারেমের দিকে। হারেমের মেয়েরা অবাক বিষয় ওর দিকে তাকাতে লাগলো। এখানে ওর এই প্রথম আসা। সবাই আন্তরিকতার সাথে স্বাগত জানালো ওকে। সেই দুই নর্তকী অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে, কথা বলল হেসে হেসে। একটু পর বেরিয়ে এলো জুলি। হারেম আর নাজির বসত বাড়ির মাঝখানটা নির্জন এবং এবড়ো থেবড়ো। নাজির বাড়ির দিকে না গিয়ে ও অন্য দিকে চলে গেল। এদিকে ছিল একটা পায়ে চলা পথ। সে পথ ধরে হাঁটতে লাগলো জুলি। ওর 15-20 কদম পেছনে এক ছায়ামূর্তি। তার চেহারা আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে নিঃশব্দে এগিয়ে আসছিল তার পিছু পিছু। কিন্তু সতর্ক জুলি টের পেয়ে গেল। সে তার চলার গতি বাড়িয়ে দিল। বেড়ে গেল ছায়ামূর্তির গতিও। সামনে ঘন ঝোপঝাড়। জুলি ঝোপের আড়ালে ঢুকে গেল। পেছনে ঢুকলো ছায়ামূর্তি। সেখান থেকে 100-3 গজ দূরে সালাউদ্দিন আইবির বাসগৃহ। আশেপাশে সেনা অফিসারদের বাসভবন। জুলি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আইবের বাড়ির দিকে হাঁটতে লাগলো।
বাঁয়ে উদয় হলো ছায়ামূর্তি। ঝকঝকে জ্যোৎস্নায়ও তার মুখ দেখা যাচ্ছিল না, বেড়ালের মতো নিঃশব্দে এগোচ্ছিল সে। ছায়ামূর্তির হাত উপরে উঠল, বিদ্যুৎ গতিতে একটা খঞ্জর নেমে এলো জুলির বাম কাঁধ এবং ঘাড়ের মধ্যখানে। আঘাত খেয়ে জুলিও কোমর থেকে খঞ্জর বের করলো। ছায়ামূর্তি আরেকটা আঘাত করলো ওকে। পাশ কেটে নিজেকে বাঁচিয়ে ডান হাতের খঞ্জর ছায়ামূর্তির বুকে আমূল বসিয়ে দিল জুলি। বেশি এলো এক মরণ চিৎকার। চিৎকারটা নারী কণ্ঠের। জুলি এবার আঘাত করলো ছায়ামূর্তির পেটে। মাটিতে পড়ে গেল সে। আক্রমণকারীর দিকে না তাকিয়েই দৌড়াতে লাগলো জুলি। রক্ত জোরে দুর্বল হয়ে যাচ্ছে ও। সালাউদ্দিন আইয়ুবীর বাড়ির অর্ধেক পথ এখনো বাকি। মাথা ঘুরতে লাগলো ওর, গতি শ্লথ হয়ে এলো। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে শরীর। সে এখন টলছে, পা পড়ছে এলোমেলো। ভয় হলো সে আর আইয়ুবীর বাড়ি পৌঁছতে পারবে না। এবারও চিৎকার করতে লাগলো, আলী, আলী, আইয়ুবী। রক্তে ভিজে গেছে ওর পোশাক। পা টেনে টেনে এগিয়ে চলছে ও। অনেক কাছে চলে এলেও মনে হচ্ছে আইয়ুবীর বাড়ি পর্যন্ত ও আসলেই পৌঁছতে পারবে না। ও আলী এবং সালাউদ্দিন আইয়ুবীকে ডেকেই যাচ্ছিল। ওর ডাকাডাকি শব্দ কানে যেতেই ছুটে এলো এক পাহারাদার। টলতে টলতে জুলি তার গায়ের উপরেই হুমড়ি খেয়ে পড়ল। পাহারাদারকে বলল, আমাকে এক্ষুনি গভর্নরের কাছে পৌঁছে দাও, জলদি, তাড়াতাড়ি করো। রক্তক্ষরণের অবস্থা দেখে পাহারাদার তাকে কাঁধে তুলে নিল। শোবার ঘরে বসে আলীর নিকট থেকে রিপোর্ট নিচ্ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। পাশে দুজন পদস্থ কর্মকর্তা। আলীর রিপোর্ট অনুযায়ী সুদানি বাহিনীতে বিদ্রোহের সম্ভাবনা রয়েছে। এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছিল। আতঙ্কিত প্রহরী ভেতরে প্রবেশ করলো। কক্ষের চোখগুলো একসঙ্গে ঘুরে গেল তার দিকে। প্রহরী বলল, পাহারাদার, একজন আহত মেয়ে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মেয়েটা গভর্নরের সাথে দেখা করতে চাইছে। তীরের মতো কামরা থেকে বেরিয়ে গেলেন আলী। পেছনে সালাউদ্দিন আইয়ুবী। জুলিকে ভেতরে নিয়ে আসা হলো। একজনকে পাঠিয়ে দেওয়া হলো ডাক্তারের জন্য। আইয়ুবী নিজের পালঙ্কে শুয়ে দিলেন ওকে। রক্তে ভিজে গেল বিছানার চাদর। কাউকে ডাকতে হবে না, ক্ষীণ কণ্ঠে বলল জুলি। আমি আমার দায়িত্ব পালন করেছি। জুলি, তোমাকে কে আহত করেছে? আলী প্রশ্ন করলেন। আগে জরুরি কথা শুনুন। এখনই উত্তর পূর্ব দিকে লোক পাঠিয়ে দিন। দেখতে পাবেন দুজন অশ্বারোহী দ্রুত ছুটে যাচ্ছে। দুজনের পরনেই বাদামি পোশাক। দেখতে ব্যবসায়ী মনে হবে। একজনের ঘোড়া ধূসর, অন্যেরটা কালো। খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্কের কাছে নাজির লেখা চিঠি আছে ওদের কাছে। নাজির সুদানি বাহিনী নিয়ে বিদ্রোহ করবে। আমি আর কিছুই জানি না। আপনাদের দেশ ভয়ঙ্কর সংকটের মুখে। অশ্বারোহী দুজনকে পথেই ধরে ফেলতে হবে, ওরা সব কিছু জানে। বলতে বলতে থেমে গেল জুলি। জ্ঞান হারিয়েছে ও। দুজন ডাক্তার দ্রুত ঘরে ঢুকলেন। রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করতে লাগলেন ওরা। ওষুধ খাওয়ানোর কয়েক মিনিট পর জ্ঞান ফিরে এলো ওর। জ্ঞান ফিরতেই জুলি নার্জির সাথে অ্যাড্রসের কথাবার্তা থেকে শুরু করে সমস্ত কাহিনী বর্ণনা করলো। এরপর বলল, আত্মাইকে আমি চিনি না। আঘাত পেয়ে পাল্টা আঘাত করেছিলাম। তার চিৎকার শুনে মনে হয়েছে মহিলা, তবে এখন পর্যন্ত বেঁচে নেই হয়তো। সাথে সাথে আক্রমণস্থলে লোক পাঠিয়ে দেওয়া হলো। জুলির রক্তক্ষরণ বন্ধ হলো না। ও সালাউদ্দিন আইয়ুবীর হাতে চুমু খেয়ে বলল, আল্লাহ আপনাকে এবং আপনার দেশকে অবশ্যই নিরাপদে রাখবেন। আপনি পরাজিত হতে পারেন না। সালাউদ্দিন আইয়ুবীর ঈমান কত দৃঢ় আমার চেয়ে বেশি কেউ জানে না। এরপর আলী বিন সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি তো দায়িত্ব পালনে অবহেলা করিনি। যে জিম্মা আমাকে দিয়েছিলেন আমি তা পূর্ণভাবে পালন করেছি। তুমি অনেক বেশি পালন করেছো জুলি। আলী বললেন, নাজি এতটা বিপজ্জনক আমি কল্পনাও করিনি, যার জন্য তোমার জীবন দিতে হলো। আমি শুধু তথ্য সংগ্রহের জন্য তোমাকে ওখানে পাঠিয়েছিলাম। হায়, আমি যদি মুসলমান হতাম। বেদনা ঝরে পড়ল জুলির কণ্ঠ থেকে। সাথে সাথে বেরিয়ে এলো অশ্রুর বন্যা। আমাকে যে বিনিময় দেওয়ার কথা ছিল তা আমার অন্ধ পিতা আর চিররোগা মাকে পাঠিয়ে দিবেন। তাদের অপারগতারই 12 বছর বয়সে আমাকে নর্তকী হতে বাধ্য করেছিল। বাঘ রুদ্ধ হয়ে গেল জুলির। হঠাৎ মাথা একদিকে ঢলে পড়ল। অর্ধ নিমুলিত চোখ আর ঈষৎ ফাঁক করা ঠোঁট দেখে মনে হচ্ছিল ও মৃদু হাসছে। ডাক্তার ওর নাড়িতে হাত রাখলেন। করুণ চোখে চাইলেন সালাউদ্দিন আইয়ুবীর দিকে।
ও যে ধর্মেরই হোক সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সমাহিত করা হবে ওকে, বললেন আইয়ুবী। ইচ্ছে করলে আমাদের ধোঁকাও দিতে পারত, কিন্তু তার পরিবর্তে ও ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছে। প্রহরী এসে বলল, একজন মহিলার লাশ নিয়ে আসা হয়েছে। সবাই দেখল মধ্যবয়সী এক অপরিচিতা মহিলা। আক্রান্ত স্থানে দুটো খঞ্জর পাওয়া গেল। খোঁজ খবর নিয়ে জানা গেল মহিলা ছিল নাজির হারামের চাকরানি। নর্তকীদের লোভের ফাঁদে পড়ে জুলিকে হত্যা করতে এসেছিল, যার জন্য কেউ তাকে চিনতে পারেনি। অত্যন্ত গোপনে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুলিকে সমাহিত করা হলো। মাটি খুঁড়ে পুঁতে রাখা হলো মহিলার লাশ। রাতেই সালাউদ্দিন আইয়ুবী পদবাহী অশ্বারোহীদের ধরে আনার জন্য ৮ জন দুঃসাহসী ঘোড়সওয়ার প্রেরণ করলেন। জুলির নির্দেশিত পথ ধরে ধাওয়া করে ছুটল ওরা। মরুভূমির ধুলো উড়িয়ে দ্রুত এগিয়ে চলল আলী বিন সুফিয়ানের নেতৃত্বে। জুলি ছিল মরক্কোর এক নর্তকী। তার ধর্ম সম্পর্কে কেউ জানতে পারেনি। নাজি শত্রুর বিরুদ্ধে সুন্দরী যুবতী এবং হাসিস ব্যবহার করে এই কথা জানত আলী। তাই সে এক বিশ্বস্ত লোকের মাধ্যমে মরক্কো থেকে জুলিকে আনিয়েছিল। এরপর নারী ব্যবসায়ী ছদ্মবেশে নিজেই ওকে নাজির কাছে বিক্রি করেছিল। মেয়েটার মধ্যে ছিল জাদুর চমক। নাজি ওকে সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে নিজেই ফেসে গেল। নাজির গোপন বৈঠকে হাজির থাকতো জুলি। সংবর্ধনা রাতে ওকে আইয়ুবীর তাঁবুতে পাঠিয়ে নাজি ভীষণ খুশি হয়েছিল। এতদিনে পাথর গলানো যাবে, মেয়েটা তাকে মদ খাওয়াবে, এরপর তাকে নিজের ইচ্ছে মতো গড়ে নিতে কতক্ষণ, এটা ছিল নাজির ভাবনা। কিন্তু নাজি জানতো না জুলি আইয়ুবীরই চর। সেই রাতে ও সালাউদ্দিন আইয়ুবের তাঁবুতে তার উপর অর্পিত কাজের রিপোর্ট দিয়েছিল। তাঁবু থেকে বেরিয়ে দেখা করেছিল আলীর সাথে। আলী ওকে পরবর্তী নির্দেশ দিয়েছিল। এরপর নাজির বাড়ি থেকে আর বের হওয়ার সুযোগ পায়নি ও। সুযোগ যখন পেল, ঘাতকের খঞ্জর কেড়ে নিল ওর প্রাণ। জুলির মৃত্যুর পর প্রতিশ্রুত পারিশ্রমিক, নাজির কাছ থেকে নেওয়া বিক্রয়লব্ধ অর্থ, আইয়ুবের দেওয়া উপহার সামগ্রী মরক্কোয় পাঠিয়ে দেওয়া হলো ওর বাপ মার কাছে। মৃত্যুর আতঙ্ক জড়ানো বিষণ্ণ রাতের আধার কেটে গেছে। গা জ্বলা তীব্রতা নিয়ে উকি দিয়েছে মরুসূর্য। আলী বিন সুফিয়ান তখন জনবসতি থেকে অনেক দূরে, সাথে ৮ জন সশস্ত্র অশ্বারোহী যাচ্ছিল উত্তর পূর্ব দিকে। সম্রাট প্রাঙ্কর রাজধানীর পথ আলীর চেনা। ক্লান্ত হলেও আরবি ঘোড়াগুলো এখনও সপ্রতিভ। দূর দিগন্তে দৃষ্টি ছুড়লেন আলী। খর্জুর বিধির পাশ ঘেঁষে এগিয়ে যাচ্ছে ২ জন অশ্বারোহী। পথ পরিবর্তন করে পাহাড়ের আড়াল নিয়ে এগোতে লাগলেন তিনি। আলী ছিলেন মরুবেদী, পথ হারানোর সম্ভাবনা ছিল না। সওয়ার ২ জন এখনো মাইল ৪ দূরে। গতি বাড়িয়ে দিলেন আলী। আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।